हाई एवरीवन वेलकम टू टिन्स बाडी अरुणिमा। आज के दशम श्रेणी द्वितीय अध्याय उद्भिद ও प्राणी कोषের माइटोसिस নিয়ে আলোচনা করব। আগের পর্বে আমি প্রোফেজ মেটাফেজ অবধি আলোচনা করেছিলাম। আজকে অ্যানাফেজ টেলোফেজ ও সাইটোকাইনেসিস নিয়ে আলোচনা করব। তাহলে আজকের টপিকের প্রথম অংশ হলো অ্যানাফেজ। অ্যানাফেজ হলো এই যে মাইটোসিস যে কোষ বিভাজন, এই বিভাজনের তৃতীয় দশা এবং এটা সবচেয়ে ক্ষণস্থায়ী দশা, মানে চারটে দশার মধ্যে এটা সবচেয়ে ক্ষণস্থায়ী। অ্যানাফেজ, অ্যানা শব্দের অর্থ হলো ওপরে, ফেজ শব্দের অর্থ হলো কোনো একটা দশা। তাহলে এই দশায় কি হয়, ক্রোমোজোমগুলো ওপরের দিকে চলতে শুরু করে, অর্থাৎ দুটো মেরুর দিকে চলতে শুরু করে। সবার প্রথমে কি হয়, এই যে কোষের মধ্যে যে ক্রোমোজোমগুলো ছিল সেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো দুটো ভাগে ভাগ হয়ে যায়। দেখো এইখানে দেখো যে এইখানে এই সেন্ট্রোমিয়ার এগুলো জুড়ে আসলে একটাই ক্রোমোজোমের মধ্যে ছিল, কিন্তু এখানে কি হয়েছে, সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে গেছে। তার ফলে কি হয়েছে, ক্রোম্যাটিডগুলোও আলাদা হয়ে গেছে, তাই তো। দেখো এইখান থেকে এই সেন্ট্রোমিয়ার আলাদা হয়েছে, এই সেন্ট্রোমিয়ার আলাদা হয়েছে, তার ফলে ক্রোম্যাটিডগুলোও আলাদা হয়ে গেছে। তখন এই যে এদেরকে বলে অপত্য ক্রোমোজোম, বোঝা গেল। এইবার কি হয়, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে, এটা উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ, দু ক্ষেত্রেই দেখো এই সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়েছে, তার ফলে এই ক্রোম্যাটিডও আলাদা হয়ে গেছে। এইবার কি হয়েছে, এইগুলো হলো যে বেমতন্তুগুলো এই ক্রোমোজোমের সাথে যুক্ত হচ্ছে, এগুলোর নাম কি বলেছিলাম, ক্রোমোজোমীয় বেমতন্তু, তাই তো। ক্রোমোজোমীয় তন্তু এখানেও আছে। এই যে ক্রোমোজোমীয় তন্তুগুলো কি হচ্ছে, এইগুলোর মধ্যে সংকোচন হচ্ছে, মানে এই যে তন্তু এরমভাবে ছোট হতে থাকছে, এরমভাবে সংকুচিত হতে থাকছে। আর কি হচ্ছে, এই যে অপত্য ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ হচ্ছে। তাহলে দুটো জিনিস হচ্ছে, এই অপত্য ক্রোমোজোম একটাকে এরকম দূরে সরিয়ে দিচ্ছে, আর তার সাথে এই যে ক্রোমোজোমীয় তন্তু, এটা এখানে এটা এগুলো সব নিজেদের মধ্যে এরকমভাবে সংকুচিত হতে থাকছে। তার ফলে কি হবে, যে এইগুলো ক্রমশ ওপর দিকে উঠতে থাকবে এবং এইগুলো ক্রমশ এই মেরুর দিকে যেতে থাকবে, ঠিক আছে। ঠিক একইভাবে প্রাণীকোষের ক্ষেত্রেও এইগুলো এরম মেরুর দিকে সরে আসছে, প্রত্যেকটাই এগুলো এরম মেরুর দিকে সরে যাচ্ছে। থার্ড পয়েন্ট হলো, যখন এরা মেরুর দিকে সরে যায় তখন এই দুটো যে অপত্য ক্রোমোজোম এদের মাঝে একরকম তন্তু গঠিত হয়, সেগুলোর নাম হলো ইন্টারজোনাল তন্তু। তাহলে এই যে আমি কাটাভাবে যেগুলো এঁকেছি, এগুলো হলো ইন্টারজোনাল তন্তু, এটা এগুলো হলো ইন্টারজোনাল তন্তু, এখানেও আছে। তাহলে এগুলোর নাম কি, ইন্টারজোনাল তন্তু। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলিকে কখনো ভি এর মতো দেখতে হয়, কখনো এল এর মতো দেখতে হয়, কখনো জে এর মতো দেখতে হয়, কখনো আই এর মতো দেখতে হয়। ভি এর মতো হয় যখন, সেটা হলো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, আমি শর্টে লিখলাম মেটাসেন্ট্রিক। যখন এল এর মতো দেখতে হয় সেটা হলো সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, সেটার নাম হলো সাবমেটা। যখন জে এর মতো দেখতে হয় সেটা হলো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আর যখন আই এর মতো দেখতে হয় ক্রোমোজোমগুলো, তখন সেটার নাম হলো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। আর এই দশার শেষের দিকে কি হয়, এই যে ক্রোমোজোমগুলো একদম এরকম মেরুর দিকে সরে আসে, এগুলো এই দিকে চলে যায়, এগুলো এরকম সরে আসে, এগুলো এরকম সরে যায়, আর মাঝখানে অবস্থান করে এই ইন্টারজোনাল তন্তুগুলো। এইটাই হলো অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশাটা খুব তাড়াতাড়ি সংঘটিত হয়, মানে খুব অল্প সময় এটা স্থায়ী থাকে। তাহলে অ্যানাফেজ কাকে বলে, কোষ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোমগুলি দুটি বিপরীত মেরুপ্রান্তের দিকে ধাবিত হয়, তখন তাকে বলছে অ্যানাফেজ। এরপর আসি টেলোফেজ। টেলো শব্দের অর্থ হলো সর্বশেষ, ফেজ হলো দশা। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের এটা হলো সর্বশেষ দশা। তাহলে টেলোফেজ কাকে বলে, কোষ বিভাজনের যে দশায় অপত্য নিউক্লিয়াস দুটি পুনঃসংগঠিত হয় তাকেই বলছে টেলোফেজ। এই দশার বৈশিষ্ট্যগুলি কি,
দেখো আমি ছবিতে এঁকেছি যে এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে আর এটা প্রাণী কোষের ক্ষেত্রে। দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস সম্পূর্ণভাবে দুধারে চলে গেছে, আর যে ক্রোমোজোমগুলো ছিল সেগুলো পুনঃসংগঠিত হয়ে যায়, অর্থাৎ দীর্ঘ সরু হয়ে যায়। তার ফলে গঠন করে হলো এই যে নিউক্লিয় জালিকা। দেখো দুক্ষেত্রে দেখো নিউক্লিয় জালিকা গঠন করেছে, অর্থাৎ ক্রোমোজোমগুলো থেকে আগের ক্ষেত্রে কি হয়েছিল, প্রফেজে জল বেরিয়ে গেছিল, এক্ষেত্রে আবার জল ঢুকে যায়। এই যে ক্রোমোজোমগুলো সেগুলো অনেক দীর্ঘ হয়, সরু হয়, তার ফলে ঘনীভবন কমতে থাকে এবং কুণ্ডলীকৃত অবস্থাটাও খুলে যায়। তার ফলে কি হয়, এই যে এখন এই যে নিউক্লিয় জালিকা এরকম নিউক্লিয় জালিকায় পরিণত হয়ে যায়। তারপরের পয়েন্ট কি, যে তোমরা ছবিতে ভালো করে লক্ষ্য করো, আগে যখন আমি অ্যানাফেজ এঁকেছিলাম তখন কিন্তু কি ছিল না, নিউক্লিয় পর্দা ছিল না, নিউক্লিওলাস ছিল না। এক্ষেত্রে দেখো নিউক্লিয় পর্দা কিন্তু ফিরে এসেছে, আর নিউক্লিওলাসও ক্রমশ এই দশার শেষের দিকে পরিস্ফুটিত মানে আবার দেখা যেতে থাকে। আর এই যে ইন্টারজোনাল তন্তু, এগুলো এরকমভাবে দুটো অপত্য নিউক্লিয়াসের মাঝে জমা হয়ে এই জায়গাটায় স্টেম বডি গঠন করে। এবার এই যে নিউক্লিয় জালিকাগুলো দুপ্রান্তে এলো, এই নিউক্লিয় জালিকার চারপাশে কিন্তু কিছুটা সাইটোপ্লাজম নিয়ে ভাগ হয়ে যাবে পরবর্তী পর্যায়ে, এবং সেইটা গিয়ে একটা নতুন কোষ সৃষ্টি করবে। আর এক্ষেত্রে জল শোষণ ঘটে, ফলে নিউক্লিক অ্যাসিডের বিয়োজন ঘটে। ঠিক আছে, দেখো প্রফেজে কি হয়েছিল, প্রফেজের মধ্যে যত এই যে ক্রোমোজোমগুলো সুস্পষ্ট হচ্ছিল, যত জল বেরিয়ে যাচ্ছিল তত সুস্পষ্ট হচ্ছিল। এক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে, আগের প্রফেজে জল বেরিয়ে গিয়েছিল, এক্ষেত্রে জল ঢোকে, ক্রোমোজোমগুলো দীর্ঘ সরু হতে থাকে, ঘনীভবন মানে এর ভিতরে যে ঘন অবস্থাটা সেইটা আরও তার ঘনীভবনও আস্তে আস্তে কমে যায়। তার ফলে এই ক্রোমোজোমগুলো এরকমভাবে ক্রোম্যাটিন জালিকাতে পরিণত হয়ে যায়। আর লক্ষ্য করে দেখো অ্যানাফেজ দশায় আমি যে বেমতন্তুগুলো এঁকেছিলাম সেই বেমতন্তুগুলো কিন্তু এখানে সব বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ এই টেলোফেজ দশায় এসে বেমতন্তু সব বিলুপ্ত হয়ে যায়। আর যখন এই দশাটা প্রায় সম্পূর্ণ হয়ে যেতে থাকে তখন দুটি অপত্য নিউক্লিয়াস সম্পূর্ণভাবে গঠিত হয়ে যায়। এরপর আসে সাইটোকাইনেসিসে। নামটা থেকেই বুঝতে পারছো যে সাইটোপ্লাজম বিভাজনকেই বলে সাইটোকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিসের সংজ্ঞা কি, যে প্রক্রিয়ায় বিভাজনরত কোনো কোষের মধ্যে সাইটোপ্লাজম দ্বিবিভক্ত হয়ে কোনো দুটি অপত্য নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকে তাকে বলছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষের ক্ষেত্রে আর প্রাণী কোষের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা পদ্ধতিতে ঘটে। যেমন ধরো আমি ছবিতে এঁকেছি, এইটা হলো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস আর নিচেরটা হলো প্রাণী কোষের সাইটোকাইনেসিস। যেহেতু প্রাণী কোষে কোনো রকম কোষ প্রাচীর নেই, সেই জন্য এটার পদ্ধতিটা সামান্য আলাদা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, এই যে যখন ধরো টেলোফেজ শেষ হতে থাকে, মানে টেলোফেজের শেষের দিকে মাইক্রোফিলামেন্ট, কোষের মধ্যে যে মাইক্রোফিলামেন্ট আছে সেই মাইক্রোফিলামেন্টগুলো এক জায়গায় জড়ো হয়, নিয়ে তৈরি করে ফ্র্যাগমোপ্লাস্ট। তাহলে এইটা হলো কি ফ্র্যাগমোপ্লাস্ট। এর সাথে গলগি বডি জুড়ে গিয়ে তৈরি করে কোষপাত, এইটা হলো কোষপাত। পাত মানে বুঝতেই পারছো, কোষপাত মানে কোষের ভিতরে একটা পাতের মতো অংশ রয়েছে, আর তারপরে এই কোষপাতের সাথে আরও নানা রকম অন্যান্য বস্তু, সেলুলোজ, পেকটিন, এগুলো যুক্ত হয়ে তৈরি করে হলো কোষ প্রাচীর। দেখো এখানে কিন্তু একটা কোষের মধ্যেই দুটো নিউক্লিয়াস ছিল, আর একদম এই পদ্ধতির শেষে এসে দেখতে পাবে যে এইখানে কিন্তু একটা প্রাচীর তৈরি হয়ে গেছে। আর প্রাণী কোষের সাইটোকাইনেসিসে ক্লিভেজ পদ্ধতিতে হয়। ক্লিভেজ পদ্ধতি কি, প্রথমে ধরো এইটা প্রাণী কোষ, দেখো যার মধ্যে একটাই কোষ কিন্তু দুটো নিউক্লিয়াস রয়েছে, মানে এর ভিতরে ক্যারিওকাইনেসিস কমপ্লিট হয়েছে কিন্তু এখনো সাইটোকাইনেসিস শুরু হয়নি। তারপরে কি হয় দেখো, এর ভিতরে একটা সামান্য এরকম খাঁজ সৃষ্টি হয়।
তারপর এই খাঁজটাই ক্রমশ গভীর হয়ে ভাঁজ সৃষ্টি করে এবং শেষে গিয়ে এই ভাঁজটাই সম্পূর্ণ হয়ে গিয়ে দুটো প্রাণীকোষ গঠন করে। এই পদ্ধতিটার নাম হলো ক্লিভেজ পদ্ধতি। আচ্ছা, এই যে সাইটোকাইনেসিস ঘটছে এটার গুরুত্ব কি? কোনো কোষ যখন মাইটোসিস হয়, প্রথমে ক্যারিওকাইনেসিস হচ্ছে, তার মধ্যে নিউক্লিয়াসের সংখ্যার বৃদ্ধি ঘটছে, তারপরে সাইটোপ্লাজম দ্বিবিভক্ত হয়ে যায় এবং দুটো কোষ আলাদা হয়ে যায়। যদি সাইটোকাইনেসিস না হতো তাহলে কি হতো? এই অবস্থাতেই থেকে যেত বা এই অবস্থাতেই থেকে যেত, মানে একটাই কোষ, তার ভিতরে দুটো নিউক্লিয়াস, কিন্তু মানে কোষ দুটো আলাদা হতে পারেনি। এই পদ্ধতি মানে একটা কোষের মধ্যেই যে একাধিক নিউক্লিয়াস, এই রকম উদ্ভিদ কোষকে বলে সিনোসাইট আর এই রকম প্রাণী কোষকে বলে সিনসাইটিয়াম। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিনোসাইট সিনসাইটিয়াম কাকে বলে? সিনোসাইট হলো একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে বলে, আর একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে বলে সিনসাইটিয়াম। উদ্ভিদের ক্ষেত্রে ভাউকেরিয়ার দেহের মধ্যে একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ দেখা যায়, আর প্রাণীর ক্ষেত্রে ওপালিনার দেহের মধ্যে একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ দেখা যায়। এরপর চলো উদ্ভিদ কোষের ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্যটা দেখে নিই। দেখো, এর প্রথম পার্থক্য হলো এটা কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে সম্পন্ন হয়, আর এই প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। দ্বিতীয় পয়েন্ট হলো টেলোফেজ দশা থেকে এই সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়, আর প্রাণী কোষের ক্ষেত্রে যখন অ্যানাফেজ দশা চলে তখন থেকেই স্টেম বডি গঠনের মাধ্যমে এটা শুরু হয়ে যায়। তারপর হলো ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি হয়, মানে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস যখন হয় তখন ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি হয়, সেটা থেকে কোষপাত তৈরি হয়, তারপর সাইটোপ্লাজম দ্বিবিভক্ত হয়ে যায়। আর এটার থার্ড পয়েন্ট হলো অ্যানাফেজ দশায় প্রথমে স্টেম বডি গঠন হয়, তারপর যে কোষ পর্দা সেটা একটা খাঁজপ্রাপ্ত হয়, তারপর ক্রমশ সেই খাঁজটা ভাঁজে পরিণত হয় এবং ক্লিভেজ পদ্ধতিতে সম্পূর্ণভাবে সাইটোপ্লাজমটা দ্বিবিভক্ত হয়ে যায়। দেখো, এখন উদ্ভিদ কোষের মাইটোসিস আর প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। প্রথম পার্থক্যই আসে কি, এই মাইক্রোটিউবিউল থেকে এখানে বেমতন্তু তৈরি হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর প্রাণী কোষের ক্ষেত্রে যে সেন্ট্রোজোম আছে তার যে অ্যাস্ট্রাল রশ্মি সেখান থেকেই তৈরি হয় বেমতন্তু। তারপরের পয়েন্ট হলো ক্রোমোজোমগুলো মেটাফেজ দশায় যখন মানে অ্যারেঞ্জ থাকে, সেটা মানে কোনো নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট নেই, কিন্তু এই প্রাণী কোষের ক্ষেত্রে মেটাফেজ দশায় যখন বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলো অ্যারেঞ্জ থাকে তখন ছোটোগুলো ধারের দিকে থাকে আর বড় ক্রোমোজোমগুলো ভিতরের দিকে থাকে। থার্ড পয়েন্ট হলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম নেই, তাই কোষ বিভাজনের কোনো ভূমিকাও নেই, আর এই প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকায় সেটা বিভক্ত হয়ে দুটো প্রান্তে চলে যায় এবং মাঝে এই অ্যাস্ট্রাল রশ্মির মাধ্যমে বেম গঠন করে। তারপরের পয়েন্ট হলো সাইটোকাইনেসিস টেলোফেজ দশা থেকে শুরু হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস শুরু হয় টেলোফেজ দশা থেকে, আর প্রাণী কোষের ক্ষেত্রে এটা শুরু হয় হলো অ্যানাফেজ দশার শেষের দিক থেকে। আর এই উদ্ভিদ কোষেরই যে সাইটোকাইনেসিস সেটা গঠন হয় কোষপাত গঠনের মাধ্যমে, আর এই প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস হয় ক্লিভেজ পদ্ধতিতে। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা বুঝতে পেরে থাকো, প্লিজ লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।